ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাই তোমরা স্পিড বৃদ্ধি করে দেখতে পারো অ্যান্ড এনজয়। শুরুতেই ন্যারেটর আমাদের কিছু কথা বলে। যদি আমি বলি একজনের পুরো জীবন তার ভাগ্যের দ্বারা নির্ধারিত হয়েছে, তোমার প্রতিটি কাজ ছোট থেকে বড় পর্যন্ত সকল কিছু তোমার নিজের ইচ্ছা না, এটা অলরেডি ডিসাইড করা ছিল। যে জীবনকে হওয়া উচিত ছিল অসীম সম্ভাবনার একটি জার্নি, সেটা শুধুমাত্র একটা ইলিউশন। মানুষ যতই প্রাণপণে চেষ্টা করুক না কেন, সে এই পূর্বের পথেই থাকবে। ধনীরা জানবে তাদের সম্পদের স্বাদ, গরিবরা রাস্তায় অনাহারে থাকবে, পাপীরা পাপী থাকবে এবং ধার্মিকরা ন্যায়পরায়ণ, সুন্দর জঘন্য, শক্তিশালী দুর্বল, ভাগ্যবান এবং দুঃখজনক, এবং ফাইনালি দ্য ভিক্টোরিস অ্যান্ড দ্য ডিফিটেড। যদি আমি বলি এই সকল কিছু বহু বছর আগে পাথরে খোদাই করা ছিল, অপথে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা যদি সত্যি হয় তাহলে পাপীদের আর কোনো দোষ দেওয়ার দরকার নেই এবং স্যান্থদের নামেও কোনো ট্রু ভার্চু থাকে না। যদি সকল কিছুই ভাগ্য দ্বারা অলরেডি নির্ধারণ হয়ে থাকে, দেন তুমি পাপীকে কিভাবে দোষ দিবা? কারণ এগুলো তো অলরেডি ডিসাইড করা ছিল, তো সে তো এটা অবশ্যই করবে। এখানে তার কোনো হাত নেই, কারণ সকল কিছু অলরেডি ডিসাইড করা ছিল। যদি আমি বলি কারো কোনো অ্যাকশন তার ইচ্ছা দ্বারা হয় না, এগুলো অনেক আগেই ডিসাইড করা ছিল। তারা কেবল সমাজ স্রোতে ভেসে বেড়ানো একটি করুণ অস্তিত্ব। বলো, তুমি কি এমন এক জগৎ নিয়ে সন্তুষ্ট থাকবে? একটা দুনিয়া যেখানে পাওয়া তোমাকে দেওয়া হয়, তুমি সেটা অর্জন করো না। তুমি কি এমন মিথ্যার উপর নির্মিত থ্রোনের সামনে মাথা নত করবে? একটা ইউনিভার্স যেখানে নির্দোষরা দমন এবং নিপীড়িত হয়। তুমি কি চাও এরকম ওয়ার্ল্ড এক্সিস্ট করুক? নেভার, আই সে নেভার। যার কাছে এরকম নলেজ আছে, সে কি এখনও জয়ফুলি হাসতে পারবে? অবলিভিয়াস অফ হোয়াট ইট মিনস টু বি ট্রুলি অ্যালাইভ আর বাট স্লেভস, দ্য লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট, যারা হার্ডলি হিউম্যান বলা ডিজার্ভ করে। অর্জিত না হওয়া জয় আত্মাকে নির্বুদ্ধি করে দেয়। ফেতে চেনে বাধা তিক্ত পরাজয় কিচ্ছু সহ্য করার থেকেও বেশি কষ্টদায়ক। এইটা শুধুমাত্র একটা চিরন্তন নাটক। দ্য স্যালেন্ডার অফ দ্য হায়েস্ট অর্ডার বি দ্য ফেথ অফ ম্যানকাইন্ড। দেন আমি আমার সমস্ত শক্তি দিয়ে এই চেনগুলোর বিরুদ্ধে লড়াই করব। আমি এই রোডের একদম শেষ সীমানা পর্যন্ত হাঁটব এবং সেই দূরবর্তী স্থান যেটাকে আমি আমার চূড়ান্ত বলে ডাকতে পারি, একটি ওপেরা রচনা করব দ্যাট অনলি বিলংস টু মি। অ্যান্ড সো আমার তোমাদের সাহায্য লাগবে, মাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান। তোমরা নিপীড়িত, নির্মমভাবে নিহত, তোমরা যারা একসময় ভাইয়ের মতন ছিলে, তোমরা জন্মগ্রহণ করেছো হারার জন্য, নির্মমভাবে নিহত হওয়ার জন্য, টিল দ্য এন্ড অফ টাইমস। তুমি কি তোমার ভাগ্যকে দোষ দিবে না? আমার পাশে দাঁড়াও একজন সাথী হিসেবে। যদি শত ফাইটেও ভিক্টরি না আসে, তাহলে 1000 ফাইট করব। যদি 1000 ফাইটেও ভিক্টরি না আসে, তাহলে 10,000 ফাইট করব। শপথ করো চিরকাল সংগ্রাম চালিয়ে যাওয়ার, নির্বিচ্ছিন্নভাবে, যতক্ষণ না বিজয়ের আলো তোমার উপর পড়ছে। যার কাছে এই শক্তি থাকবে, সেই এই লক্ষ্য পূরণের একটি মাধ্যম হতে পারবে, এ পার্ট অফ দ্য সরসারি, অল ইন অর্ডার টু ক্লেম ইটার্নাল ভিক্টরি। দ্য মেন অফ দ্য বিস্ট, ইচ অ্যান্ড এভরি স্ট্যান্ড ফর ইট। তোমার রক্ত এবং মাংস থেকে গড়ে উঠবে। তোমাকে এই রূপ হওয়ার জন্য ধন্য। অলদো আমি, তুমি এবং সে অ্যাজ ওয়েল অ্যাট দিস মোমেন্ট স্টিল এই সার্কেল দ্বারা বাউন্ডেড আছি। চলো বিশ্বাস করি আমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি এটা সত্যি একটা মিনিং হোল্ড করে। একদিন আমরা এই সার্কেল থেকে ফ্রি হব। মাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দ্য ডিফিটেড সোল অফ দ্য প্রেজেন্ট এরা, আই অ্যাওয়েট ইয়োর অ্যান্সার। 戦うか否か。 পহেলা মে 1945, বার্লিন, জার্মানি। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্য ক্লোজিং আর্ক অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এমন একটি সামগ্রিক যুদ্ধের প্রকাশ ছিল যা আগে কখনো হয়নি। গণহত্যা শব্দটি বেশি উপযুক্ত হবে এখানে। আসলে এই মুহূর্তে জার্মানি প্রায় হেরে গেছে। দ্য ব্যানার অফ রেড আর্মির প্রায় 5000 ট্রুপ এই এন্টায়ার বার্লিনকে ঘিরে রেখেছে এবং এখান থেকে এস্কেপ করা প্রায় অসম্ভব। চারিদিকে মানুষের চিৎকার এবং গুলির শব্দ। শহরটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং এদের মানুষদের সকলকে ম্যাসেকার করা হচ্ছে। শত্রুকে ধ্বংস করার জন্য এখানে ছেলে মেয়ে জোয়ান বৃদ্ধ সকলকে ম্যাসেকার করা হচ্ছে। এই হরর বা ম্যাসেকারকে ভিন্নভাবে উপস্থাপনা করার জন্য মানুষ বিভিন্ন শব্দ ইউজ করে, যেমন জাস্টিস, রিভেঞ্জ, লাভ, পিচ, অপারেশন, ইকুয়ালিটি, এক্সেট্রা।
আর এই জিনিসটা কিন্তু আমরা বর্তমান ওয়ার্ল্ডেও দেখতে পাচ্তেছি। হঠাৎ শহরের এক কর্নারে একটি বিস্ফোরণ হলো। এই এক্সপ্লোশনে প্রায় সকলেই মারা যায়, শুধুমাত্র 3 জন আছে যাদেরকে অ্যাজ আ হিউম্যান বলে চেনা যায়। বাকি সব মরদেহ রাস্তায় বা ফুটপাতে পড়ে আছে। তখনই সেই 3 জন সোলজারের মধ্যে একজন চিৎকার দেয়, তার হাত থেকে তার ফাঞ্জাফাস্ট পড়ে যায়। তার হাতে স্কেমেসার নামে একটা বন্দুক ছিল এবং সে ইফেক্টিভ রেঞ্জে যাওয়ার জন্য ড্যাশ করে এবং একটা জিনিসের কভার নেয়। এরপর সে এম নিয়ে ফায়ার করে। এটা একটা ট্যাঙ্কের গায়ে লাগে এবং ট্যাঙ্কটি ফেটে যায় বা বিস্ফোরিত হয়। অবশিষ্ট শত্রুদের মারতে মারতে সে তার সাথীদের দিকে যেতে থাকে এবং এটাই হচ্ছে যুদ্ধ। এখানে অলস চিন্তার জন্য কোনো সময় নেই। অনলি স্লটার, মার্ডার অ্যান্ড ব্লাডশেড। কোনো মানুষ এই হেলের মধ্যে নিজের স্যানিটি বজায় রাখতে পারবে না। সোলজার্সরা সিঙ্গেল মাইন্ডলি তাদের এই মার্ডারিয়াস ড্যান্স কন্টিনিউ করে, কেমন যেন এটা কোনো একটা আনগডলি রিচুয়াল। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সকল কিছু একটা চাইল্ড প্লে। সোলজার এগেনস্ট সোলজার, রাইফেল এগেনস্ট পিস্তল, এটা ম্যাটার করে না তারা যেভাবে লড়াই করুক না কেন। এই যুদ্ধের আউটকাম অলরেডি পাথরে লেখা হয়ে গেছে। তৃতীয় রাইখ অলরেডি ধ্বংস হয়ে গেছে এবং লিডারদের অ্যাম্বিশনও এই যুদ্ধের আগুনে মুছে গেছে। ব্যাটেল ফিল্ডে শুধু ডিফিটেড সোলজার এবং দ্য ভিক্টোরিয়াস রিমেন আছে। সার্টেন ডেথ, ইনঅ্যাক্সেসেবল ডিফিট, এগুলো সব নিজের রিভেঞ্জের জন্য ছিল। এখানে মুক্তির কোনো আশা নেই। অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে হতাশার ধারণাটাও উস্কে দিতে পারবে না এবং এটা কেবল হাস্যকর একটি নাটকে রূপান্তরিত হয়েছে। অ্যান্ড ইয়েট তার হার্ট এখনও বিট করতেছে। সে একটি স্টিলকে ধরল এবং যতক্ষণ এখানে এনিমে আসে সে থামবে না। ইফ দেয়ার এক্সিস্ট ইভেন ওয়ান থিং, এনিথিং অ্যাট অল, যেটা এই হেলফায়ারকে জাস্টিফাই করতে পারবে, এটা যদি শুধু পাগলামিই হয় তবুও সেটা একটি অদেখা আশীর্বাদ হতো। অনার এবং গ্লোরি, পতিত এবং অপমানিত, এই সকল কিছুর মূল্য পিকশিটের থেকেও কম এবং মানুষের জীবন হচ্ছে সবথেকে চিপেস্ট কারেন্সি এবং এটাই হচ্ছে বাস্তবতা। সেই ব্যক্তি লেফট ওভার গ্রুপদের ওয়াইপ আউট করার পর তাদের সাথীদের কাছে যায়। সেখানে 3 জন ছিল ইনক্লুডিং হিমসেলফ। এই ব্লকটা রক্ষা করার জন্য যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ অ্যানাহাইলেট হয়ে গেছে এবং এখানে আরও অনেক শত্রু ছিল। সে ব্যক্তি জিজ্ঞেস করে যে ফাঞ্জাফাস্তা কোথায় আছে। তখন একজন রিপ্লাই করে, আপনি কেবল শেষেরটা ইউজ করেছেন মাস্টার সার্জেন্ট, এটাই আমাদের শেষ। দ্য ওয়ার ইজ লস্ট। সেই ইয়ং ম্যানটি তার সময়সার অন্যজনের হাতে দিল। প্রথম যে বৃদ্ধ লোক সে তার দিকে তাকালো কিন্তু এখানে কোনো কিছু বলল না। দ্য ওয়ার ইজ লস্ট, এটা সত্য, এটাই হচ্ছে ট্রুথ। বার্লিন অলরেডি ধ্বংস হয়ে গেছে, দ্য কোম্পানি ম্যাসেকার্ড হয়ে গেছে এবং অবশিষ্ট তারা 3 জনও খুব শীঘ্রই তাদের জয়েন্ট করবে। সে ওল্ড সোলজার বলে, এই জিনিসগুলো এখন ম্যাটার করে না, ভালো হতো যদি একটি বড় বিস্ফোরণে আমরা সবাই মারা যেতাম। তো এখানে যে ওল্ড সোলজার প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম তার নাম ওয়াল্টন এবং নতুন যে ইয়ং সোলজার তার নাম জোয়াকিম। ওল্ড সোলজার বলে, মরার আগে যাদের সাথে আমরা মরতে যাচ্ছি তাদের নাম জানা উচিত, তুমিও এখানে আছো। এখানে কিন্তু 3 জন ছিল, জোয়াকিম, ওয়াল্টন এবং আরেকজন ইয়ং সোলজার। ওয়াল্টন তার নাম জিজ্ঞাসা করে, তার বয়স জোয়াকিমের থেকেও কম ছিল। যদি এখন ওয়াল্টনের কোনো সন্তান থাকতো তাহলে সে সম্ভবত তার বয়সেই থাকতো এবং সেই ইয়ং সোলজারের নাম হচ্ছে মার্কো শিমিট। এরকম একটা বাচ্চা এই যুদ্ধে কী করে ওয়াল্টন সে বিষয়ে প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু সে থেমে যায় কারণ এটা একটা বোকামির প্রশ্ন। শত্রু দেখবে না যে সামনে বাচ্চা আছে না বৃদ্ধ আছে এবং এটাই যুদ্ধের বাস্তবতা। তাদের এনিমি হচ্ছে রেড আর্মি এবং তারা হচ্ছে শুট জস্টাফিলের মেম্বার। এই যে শুট জস্টাফিল বা সংক্ষেপে এসএস, এটা হচ্ছে জার্মানের প্রাইমিলিটারি একটি অর্গানাইজেশন। এটা অ্যাডলফ হিটলার বা নাজি পার্টির আন্ডারে ছিল। এই সময় যদি তারা 3 জন সিলিন্ডারও করে তাহলে সোভিয়েত যেই সোলজার আছে তারা তাদের প্রিজনার হিসেবে নিয়ে যাবে না, অর্থাৎ ডাইরেক্ট মেরে ফেলবে। অর্থাৎ এখানে শেষ অপশন হচ্ছে লাস্ট পর্যন্ত যুদ্ধ করা। ওয়াল্টন জানতো জোয়াকিম তার ফাদারল্যান্ডের জন্য জীবন দিতে পারে, কিন্তু সেই বাচ্চার ক্ষেত্রে কি? এই যুদ্ধের পর বার্লিন বা জার্মানির কি হবে, আমাদের বন্ধু এবং পরিবারের কি হবে, এই প্রশ্নটা মার্কো বলে। তখনই জোয়াকিম একটা অ্যাবসলিউট ট্রুথ বলে, এটা সবসময় দ্য সেম শিট হবে। বিজয়রা আমাদের অ্যাজ এ ইনহিউম্যান মনস্টার হিসেবে ডিসক্রাইব করবে এবং এটা প্রমাণ করার চেষ্টা করবে যে তারা জাস্টিসকে এনেছি। এরকম সিমিলার লাইন আমরা অনেক সিরিজে দেখেছি। হিস্টোরি ইজ রিটেন বাই দ্য ভিক্টোরিয়াস। জোয়াকিম আরও বলে, আমার মা এবং বোন ড্রেসডেনে বসবাস করত, কিন্তু একদিন তারা একটা বোমা হামলার শিকার হয় এবং তাদের একটি টুকরাও পাওয়া যায়নি এবং তারা আমাদের মনস্টার বলে। রেডিকুলাস, আমরা জাস্ট আমাদের ফাদারল্যান্ডকে প্রোটেক্ট করার জন্য লড়াই করছি, কিন্তু দোজ বাস্টার্ড তারা কি মনে করে যে তারা কে?
সে কখনো স্যালেন্ডার করবে না, ইভেন ইফ তাকে তার জীবন দিতে হয়। এই যুদ্ধের আউটকাম অলরেডি ডিসাইড হয়ে গেছে এবং এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। উইথ দিস ডিফিট দেয়ার ফাদারল্যান্ড অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্ট গুড। এখানে জোয়াকিম তার যে অসন্তুষ্টি সেটা এক্সপ্রেস করছিল এবং মার্কো এই সকল কিছু শুনছিল। হঠাৎ করে অনেকগুলো গুলি চলতে শুরু করে। ওয়ালটন এবং মার্কো পেয়ারলি এইগুলোকে ডস করে, কিন্তু জোয়াকিম সে এত ভাগ্যবান ছিল না। অনেকগুলো বুলেট তার বুকে লাগে। মেশিন গানের ফায়ারে জোয়াকিমের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটা মাটিতে লুটিয়ে পড়ে। তার মতন একজনের জন্য এটা একটি নিরাশাজনক সমাপ্তি ছিল, যে কয়েক মুহূর্ত আগেই তার শেষ অবধি লড়াইয়ের একটি ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু এটাই হচ্ছে দ্য রিয়ালিটি অফ দ্য সিচুয়েশন, দ্য রিয়ালিটি অফ ওয়ার। এখানে কোনো হিরো নেই, না আছে কোনো মাসিহা বা মেরাকেল যেটা তাদের বাঁচাবে। এখানে শুধু মানুষ মারা যায় কীট পতঙ্গের মতন। এই সিরিজে এই প্রথম 15 মিনিটে কিন্তু ওয়ার সম্পর্কে আমাদের অনেক ট্রুথ এক্সপ্লেন করা হয়। তাহলে জাস্ট চিন্তা করো এই 60 ঘন্টার সিরিজ কত কিছু এক্সপ্লেন করবে। এবং এই সময় যদি কারো আত্মা হতাশায় ডুবে যায় তাহলে সে জাস্ট ডেথকে ইনভাইট করবে, পরবর্তী শিকার সেই হবে। ওয়ালটন একটি সেফ প্লেসে যায় এবং মার্কো সিমিটকে ডাকতে থাকে, কিন্তু যে রিপ্লাই সে পালো সেটা হচ্ছে একটি বিস্ফোরণ। এই ইয়ং বয় মার্কোর শরীরের উপরের অংশ তার পার কাছে এসে পড়ল। সম্পূর্ণ গলিটা ভরে উঠেছে রক্ত এবং পোড়া নাড়িভুড়ির গন্ধে। ওয়ালটন পাওয়ারলেসলি এই রক্তের সমুদ্রের সামনে বসে পড়ে। মার্কো একটি হাসি দেয়। ইভেন এমন একটা সময় যখন তার জীবন ধীরে ধীরে চলে যাচ্ছে, অবিশ্বাস্যভাবে কেউ এমন পরিস্থিতিতেও কথা বলতে পারে। ওয়ালটন সেই ছেলের হাত ধরে। আমি চাই না, আমি এখন মরতে চাই না। যদি আমি এখানে মারা যাই দেন আমরা এতক্ষণ কিসের জন্য লড়াই করতেছি? স্যার প্লিজ বলুন, আমরা কি মনস্টার? বার্লিন এবং জার্মানি। গানফায়ার এখনও চলছে এবং ব্যাটেলফিল্ডে নতুন একটি ট্যাঙ্ক এসেছে। মার্কো সিমিতের অবস্থা খুব খারাপ, এমনকি গডও তাকে সেভ করতে পারবে না। ওয়ালটন এখন ব্যাটেলফিল্ডের দিকে মনোযোগ দেয়। তার হাত একজন ডাইং সোলজারকে ধরেছিল না, ধরেছিল একটি বন্দুককে। তার কান ছিল না ডাইং সোলজারের শেষ বিদায়ের কথার দিকে, বরং শত্রুর নিঃশ্বাস শোনার জন্য তীক্ষ্ণভাবে সজাগ ছিল। সে সবার থেকে ভালো জানতো আমরা কি পাপ করেছি এবং এটাই কি আমাদের শাস্তি। আমি জানি যুদ্ধ এবং হত্যায় কোনো প্রাইড নেই, কিন্তু আমরা জোয়াকিম, ওয়াল্টার এবং অন্যান্য জার্মান সোলজার, তারা জাস্ট তাদের ফাদারল্যান্ড এবং লাভড ওয়ানকে রক্ষা করার জন্য তাদের হাত তুলেছিল। এটা কি আসলেই পাপ? আগুনে ঘিরে থাকা এই ডাইং ক্যাপিটাল। সেই ইয়ং বয়টি ছিন্ন বিচ্ছিন্নভাবে কথা বলছিল। ওয়াল্টার হিমসেলফ কুড হ্যাভ লাভ টু পোজ টু দ্য হেভেন অ্যাবাভ, মোস্ট লাইকলি। কিছু সময় অপেক্ষা করে ওয়ালটন এই অ্যান্সার দিল, যুদ্ধ কোনো পাপ না, লুজিং এ ওয়ার ইজ। এবং এটাই হচ্ছে দুনিয়া, একটা ক্রুল এবং বিটার ট্রুথ। ওয়ালটন নিজের ভেতরে প্রভুর প্রতি একটি ঘৃণা অনুভব করল। আই সি, আই ডিড লাইক টু উইন আওয়ার নেক্সট ওয়ান দেন। এরপর কিছু বলার আগেই মার্কো সিমিট ওয়ালটনের হাতের মধ্যে মারা গেল। দ্য ম্যান গেজিং আপন অ্যাট দ্য হেভেন। দ্য ইয়ং সোলজার একটি হাসির সাথে মারা গেল। চিন্তা করো না স্কিমিট এবং ব্রুনার। একটি বিটার স্মাইল ওয়ালটনের ফেসে জেগে উঠল। উই উইল ক্লেম দ্য নেক্সট ওয়ান, ইফ নট দেন দ্য নেক্সট ওয়ান, অর দ্য ওয়ান আফটার দ্যাট, ইভেন ইফ উই আর ডুমড টু রিপিট দিস আউটকাম এ মিলিয়ন টাইম বিফোর নোয়িং দ্য ভিক্টরি। তার এই কথাগুলো শুনতে কিছু প্রলাপের মতন মনে হতে পারে, কিন্তু এগুলো তার থেকেও বড় কিছু ছিল। ওয়ালটন সিমিসারকে ধরে এবং সামনের ভাঙা বিল্ডিংয়ের দিকে চার্জ করে। সে কলা ছিঁড়ে ফেলার মতন একটি চিৎকার দিল। হয়তোবা তার সমাপ্তি জোয়াকিমের মতন হবে, হয়তোবা সে মার্কোর মতন সেম ফেজ শেয়ার করবে, কিন্তু এগুলো এখন ম্যাটার করে না। যেভাবেই হোক সে এই দুর্ভাগ্যজনক যুদ্ধে একটি করুণ মৃত্যুই মরবে। তার মস্তিষ্কে এরকম হতাশাজনক চিন্তায় ঘুরছিল, কিন্তু তার সামনে এমন কিছু আসতে যাচ্ছে সেটা সে চিন্তাও করতে পারেনি।天に増します我らの父よ、
願わくは皆の尊まれんことを。彼らに永遠の安息を与え、絶えざる光もて照らしたまえ。অন্ধকার ভেদ করে একটি উজ্জ্বল আলো তার চোখে পড়ল এবং এমন একটা বিস্ফোরণ যা আগে সকল বোমা হামলাকে তুচ্ছ করে দিল। মনে হচ্ছিল এটা হ্যাভেনকেও ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। অল্টন রিয়েলাইজ করে এটা এমন একটা এক্সপ্লোশন ছিল যেটা সকল লেভেলের ওয়েপেন থেকেও বিয়ন্ড। কোনো ধরনের ওয়েপেন এই ধরনের বিস্ফোরণ করতে পারবে না। হঠাৎ এই দুনিয়ায় কি হলো? যে শহরকে রক্ষা করার জন্য সে এতক্ষণ নিজের জীবনকে বাজি রেখেছিল তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দৃষ্টিশক্তি এবং শব্দশক্তি ফেরত পেতে তার একটু সময় লেগে গেল, কিন্তু এখানে এই সিচুয়েশন সম্পর্কে ধারণা পেতে তার জন্য ইনাফ টাইম ছিল না। তার মনে হতে লাগলো এটা কোনো ধরনের একটি মজা, কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল, তার অ্যালাইস এবং এনিমি উভয় অ্যানাহাইলেট হয়ে গেছে। কোনো ধরনের বোমা হামলা এই লেভেলে ডিস্ট্রাকশন করতে পারে না। যদিও অল্টন সার্ভাইভ করে যায়, কিন্তু তার অবস্থাও বেশি ভালো ছিল না। বিস্ফোরণে ছিটকে আসা যেই কংক্রিট এবং স্টিল ছিল তার পিঠে এবং পার্শ্বভাগে আঘাত করে। যে হাত সীমেসাথী ধরেছিল তা কুনুই পর্যন্ত একদম উড়ে গেছে, এবং তাছাড়াও অনেক ছোটোখাটো আঘাত ছিল। এছাড়া তার অনেক ইন্টারনাল ড্যামেজও হয়। তখনই আবারও সেই ভয়েস শোনা গেল। 我が祈りを聞きたまえ。生きとし生けるもの、すべては主に潜む。我が魂よ、再び安らぐがよい。主よ、報いてくださるがゆえに。 এটা ফলেন সোলজারদের জন্য গাওয়া একটি শোককথা ছিল, এবং এটা একটা সুন্দর কণ্ঠে বলা হয়েছিল। বর্তমান কোনো গির্জার গায়করাও এই ধরনের সুর তুলতে পারবে না, কিন্তু এই সুরে তিরস্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। শুধুমাত্র মহাপ্রলয়ের আগমনের সন্ধ্যায় এরকম শব্দকে এঞ্জেলের আওয়াজ বলা যেতে পারে। এটা মৃতদের নিয়ে গাইছিল ঘৃণা এবং উপহাস। তাদের সমস্ত মর্যাদার শেষ চিহ্নটুকু পায়ের নিচে নিতে অতি আনন্দ বোধ করত, এবং এটা ছিল মেইহিমের মতো একটি ডিস্ট্রয়ারের কণ্ঠ। এটা ছিল ব্ল্যাক মাইন্ড থেকে উৎপন্ন, শুধুমাত্র ইনহিউম্যান ইচ্ছায় গ্রস্ত। 彼らに永遠の安息を与え、絶えざる光もて照らしたまえ。 এবং তাই ধ্বংসস্তূপের বিশাল এক্সপেন্সে পা রেখে দ্য ডিস্ট্রয়ার অ্যাপেয়ার হলো। তার ঠোঁটে সে শয়তান সুলভ রিকুয়াম নিয়ে। একটা ইয়ং বয়, তার বয়স মার্কো থেকেও কম, এবং তার মুখের কাঠামো মেয়েদের মতন ছিল, তাই তাকে মেয়ে ভাবার ভুল করা খুব স্বাভাবিক। তার একটা লুক ওয়াল্টারকে চিলস দেয়। তার দাঁতগুলো কাঁপতে শুরু করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওয়াল্টনের দৃষ্টিশক্তি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতেছে, কিন্তু তার এই চিলসের কারণ ছিল অন্য কোথাও। ওয়াল্টার এই মুখটার সাথে পরিচিত। ইস্টার্ন ফ্রন্টে ফাইট করেছে, কিন্তু এই ছেলে সম্পর্কে জানে না এমন মানুষ কোথাও নেই। এ বিস্ট possessed by hunger, his mind ruled by inhuman madness। তার একমাত্র চোখটি ঝলঝল করছিল এবং তার রূপালী চুল বাতাসে দুলছিল। তার হাতে দুটি বন্দুক ছিল এবং তাতে খোদাই করা ছিল উলফস অ্যাঞ্জেল, দ্য রুন অফ উলফ। এখানে কোনো সন্দেহ নেই, এটাই হচ্ছে সেই মুখ যাকে ওয়াল্টার কখনোই ভুলবে না। এমন একজনের মুখ যার 3 বছর আগেই মারা যাওয়ার কথা। ইস্টার্ন ফ্রন্ট অ্যাসল্ট কর্পস স্পেশাল ইউনিট লিডার এসএস মেজর উলফগ্যাং শ্রাইভার, একজন আনচেইন বিস্ট যে ফ্রেন্ড এবং এনিমি উভয়কেই মেরে ফেলত। দ্য অ্যাশেন বিস্ট যার অলরেডি এন্ড হওয়ার কথা ছিল, কিন্তু সে এখানে কিভাবে দাঁড়িয়ে আছে? ああ、誰かと思えばバルター・ゲルリッツ総長かい。アインザッツグルペンじゃ迷惑かけたね。 এটা না মেজর ওয়াল্টার, আমার মনে হয় আমি তোমার এবং অন্যদের জন্য কিছুটা সমস্যা তৈরি করেছি। তুমি কি ভালো করছো? হার্ডলি কেউ এই কথা কোনো ডাইং কমান্ডারের সামনে বলে, স্পেশালি তার সামনে যার মৃত্যুর কারণ শ্রাইভার হিমসেলফ। দ্য বয় একটি ইনোসেন্ট ডেভিলিশ স্মাইল দেয়, এবং ওয়াল্টারের আর কোনো সন্দেহ থাকে না যে এ হচ্ছে দ্য সেম পারসন। কিন্তু তার আর্মব্যান্ডে ষষ্টিকা ছিল না, অন্য একটি চিহ্ন ছিল। তুমি এখানে কি করছো? ওয়াল্টার প্রশ্ন করল। কি? আমার কি কোনো কারণ লাগবে? কারণ আমিও একজন সোলজার,
তোমার মতন। ওয়ার হচ্ছে আমাদের প্রফেশন, মার্ডার ইজ আওয়ার কারেন্সি। ছেলেটি প্লেফুল মেজাজে ল্যান্ডস্কেপটি ঘুরে দেখল। এটাই তার কথা যথেষ্ট প্রমাণ। কিন্তু এরপর যা ঘটল সেটা একবারে অস্বাভাবিকেরও বাইরে ছিল। আশপাশ থেকে অস্বচ্ছ বাষ্পের মতন কিছু জিনিস উঠতে লাগলো, যেমন কোনো কুয়াশা। একই সময় ওয়াল্টারের সেন্সেসগুলো ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পেল। সেখানে ছিল অভিশপ্ত ফলেনদের শোকের কান্না। তাদের ফেথ ছিল চিরকাল সাফার এবং হাহাকার করা, টিল দ্য ভেরি এন্ড অফ টাইম। সেই অসীম সুখের সুর এই উত্তপ্ত ব্যাটেলফিল্ডকেও ঠান্ডা করে দিল, এবং এইগুলো ছিল সেই মৃতদের আত্মা। ওয়ালটন এটা ফিল করলো যে মার্কো এবং জোয়াকিমের মুখও এই মেঘগুলোর মধ্যে ভাসছে, এবং সেই গন্তব্যের দিকেও যেগুলো তাদের টেনে নিয়ে যাচ্ছে, সরাসরি শ্রাইবারের আই প্যাচের দিকে। সে এই সোলগুলোকে ডাইভার করতেছে। এমন একটি জঘন্য কাজের মুখোমুখি হয়ে ওয়াল্টার বুঝতে পারছিল না যে সে কি ক্রোধে ভেঙে পড়বে নাকি কেবল কাঁদবে। সে তাদের শান্তি কামনা করছিল। ওয়েল দেন, আমার প্রিয় মাস্টার সার্জেন্ট, টাইম ফর মি টু টেক অফ। হাউ অ্যাবাউট ইউ, শ্রাইবার? মনে হচ্ছে সে তার মিলকে শেষ করলো এবং ওয়াল্টারের দিকে ঘুরে তাকালো। সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। ডু ইউ নট হাঙ্গার ফর মোর? অফকোর্স, রেড আর্মির শত বা হাজার সৈন্যকে মারলেও কিচ্ছু পরিবর্তন হবে না। তার মানে এই না যে তুমি এখানে বসে থাকবে এবং সকল কিছু দেখবে। তোমার চারিদিকে তাকাও, এই বার্লিনের দিকে। এটাই হচ্ছে আমাদের গ্লোরিয়াস এম্পায়ারের শেষ। হাজার বছর ধরে অটল থাকার ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এতে কেই সন্তুষ্ট হবে? সন্তুষ্টি? ওয়াল্টন বলে। কেউ না, রাইট? ওয়াল্টার হাসি মুখে থাকা ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এরকম পরিস্থিতিতে কেউ সন্তুষ্ট থাকতে পারে না। তার ফ্রেন্ড ছিল, ঘরে ফেরার জন্য একটি পরিবার ছিল, ভালোবাসার জন্য একটি নারী ছিল। সে এই দেশকে ভালোবাসত। জার্মানের পরাজয়ের কারণে এ সকল কিছু কলঙ্কিত হয়। এমন একটি অসম্মান যা শত বছর ধরেও মুছবে না, এবং সেটা ছিল ক্ষমার অযোগ্য, রাইট? সেই নিচু জীব যারা আমাদের ওয়ালসকে ধ্বংস করে, আমাদের রাজধানীকে পদতলিত করে, আমাদের সন্তানকে হত্যা করে, আমাদের এল্ডার্সদের ফাঁসি দেয়। মাই ডিয়ার মাস্টার সার্জেন্ট ওয়াল্টার, সোয়ার্ন এবং লয়াল ব্লেড অফ জার্মান আর্মি, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি এইগুলো ডিজায়ার করো? ওয়াল্টনের মুখ থেকে রক্ত বের হলো, যার ফলে কথা বলা কষ্টকর ছিল, কিন্তু তার ফিলিংস নির্ধারিত হয়ে গেছে। জোয়াকিম যে শপথ করেছিল টু ফাইট টিল দ্য বেটার এন্ড, মার্কো যে উইশ করেছিল ভিক্টোরি, তাদের ইচ্ছা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওন, তার সামনে যে দাঁড়িয়ে আছে, নির্ভুলভাবে সে শয়তানের আঁচল থেকেই এসেছে। কিন্তু এই জিনিসগুলো এখন ম্যাটার করে না। সে যে জিনিসটা চায়, ভিক্টোরি, অনার অ্যান্ড গ্লোরি ফর দ্য ফাদারল্যান্ড, টু ব্রিং পিস ফর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি দ্যাট হ্যাড ফলেন। যারা এখনও জন্মগ্রহণ করেনি তাদের প্রজন্মের জন্য সমৃদ্ধ নিয়ে আসা, এই সকল কিছু ফর হিজ ভেরি ওন সোল। সঠিক মাস্টার সার্জেন্ট, ইচ্ছা এবং সাহসিকতার কত সুন্দর ডিসপ্লে। তার মাংস এবং রক্ত হওয়ার জন্য তুমি অনার ডিজার্ভ করো। এই যুদ্ধ কখনো থামবে না, আমরা থামতে দেব না। আমরা এটাকে রিপিট করব এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। গ্র্যান্ডাস ভিক্টোরি। চলো আমরা একসাথে এই জার্নিতে যাই টু আওয়ার এন্ডলেস ব্যাটেলফিল্ড। যতক্ষণ না জয় আমাদের হাতে আসতেছে, আমরা পরবর্তী যুদ্ধে বিজয় লাভ করব। ইফ নট দেন পরেরটা। শত, হাজার বা মিলিয়নস অফ ব্যাটেল রিপিটিং ওভার অ্যান্ড ওভার এগেইন টিল দ্য আউটকাম ফাইনালি বি টপিড। শ্রাইভার তার মাউসার ওয়াল্টারের দিকে তাক করল। তার আত্মার শেষ আলোটুকুও ধীরে ধীরে অস্পষ্ট হতে লাগলো। 彼らに永遠の安息を与え、絶えざる光もて照らしかない。 তার রেকোয়াম ছিল ফলেনদের জন্য তিরস্কারের গান। তার মধ্যে ক্ষতিকর মনোভাব লুকিয়েছিল। তবুও অল্টন চিন্তা করলো এটা সুন্দর, লাইক দ্য সং অফ এন এঞ্জেল। তখনই সে বুঝতে পারল এটাই হচ্ছে মহাপ্রলয়। কারণ আমরা আগেই দেখেছি ওয়াল্টন বলেছিল শুধুমাত্র মহাপ্রলয়ের সময় এই শব্দকে এঞ্জেলের আওয়াজ বলা যেতে পারে। এখানে সেই জিনিসটাই বলা হয়েছে। সে ফাইনালি রিয়েলাইজ করে এটা হচ্ছে দ্য মহাপ্রলয়, এবং শীঘ্রই সে এই বিশ্বকে ধ্বংস করার জন্য একটি আর্মিতে যোগ দিতে যাচ্ছে। সে হয়ে উঠবে বিস্টম্যানের একটি অংশ, তার সৈন্যদলের একজন।
ছেলেটি হেভেনের দিকে তাকালো এবং গলা ছিঁড়ে ফেলার মতন একটি হাসি দিল। তার চুলগুলো বাতাসে দুলছিল। ওয়াল্টারের আত্মা তার চোখের মধ্যে ঢুকে গেল এবং তা ভ্যানিশ হয়ে গেল। একই সময় অন্য একটি স্থানে একটি নতুন নাইটমেয়ার ঘটছিল। একটা এন্টায়ার ব্যাটেলেশন, ডজন অফ ট্যাঙ্কস শুধুমাত্র একটি সিঙ্গেল মানুষের দ্বারা ধ্বংস হয়ে গেছে। সুপার ন্যাচারাল মেলস্টোমের মধ্যে দাঁড়িয়েছিল একজন মানুষ যে রাতের গভীরতম অন্ধকার থেকেও কালো ছিল। তার পোশাকের তলে ছিল স্টিলের মতন শরীর। লোকটি কিছুই ধারণ করেনি, এমনকি কোনো ছোট ছুরিও না। সে শুধু তার ফিস্ট দ্বারা ফাইট করতেছে। কিন্তু এটাই যথেষ্ট ছিল ট্যাঙ্কের আর্মারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার। কেমন যেন এটি কোনো খসড়া কাগজ। এটা বলার প্রয়োজন নেই যে কোনো সাধারণ মানুষ এই জিনিসটা কখনোই করতে পারবে না। ইন্ডিড, সে একজন মনস্টার। যদি না হয় তাহলে একটি ওয়েপেন যে মানুষের রূপ ধারণ করেছে। এ ফোর্ট্রেস আপন দ্য ব্যাটেলফিল্ড। যাই হোক না কেন, সোভিয়েত ফোর্স একজন ইনহিউম্যান সোলজারের সাথে ডিল করতেছে। এ বিইং যে হিউম্যান বাউন্ডারিকেও অতিক্রম করে। মানুষটি তার উপর নিক্ষিপ্ত গোলাবারুদ টর্চ করার চেষ্টাও করল না। কাউন্টলেস গোলাবারুদ এবং ট্যাঙ্কের শেল দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তার শরীর অক্ষত ছিল। সকলেই এই মানুষটাকে জানতো, তার স্ট্রেংথ এবং তার নাম, এবং এটাও জানতো যে সে একজন হিরো যে 1 বছর আগেই মারা গেছে, এবং যা একবার মৃত তাকে আর কখনোই মারা যায় না। তার ওভারফ্লোয়িং উইল আশেপাশের ধ্বংসাবশেষকে টক্সিক বর্জ্যে পরিণত করলো, যা বাতাসের ঝাপটায় দূরে উড়ে গেল। এ হ্যামার অফ স্টিল। সে এমন একটি ব্লকে আনলিশ করার জন্য প্রস্তুত হতে লাগলো যেটাকে উইথস্ট্যান্ড করার মতন কিচ্ছু এই ইউনিভার্সে এক্সিস্ট করে না। এনার্জি তার ফিস্টে গ্যাদার হতে লাগলো, কিন্তু যখনই সে তার পাওয়ারকে আনলিশ করবে তখনই সে থেমে যায়। কেমন যেন কেউ তার মুডকে নষ্ট করে দিয়েছে। হয়তো সে ভাবছিল এই আতঙ্কিত সৈন্যরা হত্যার যোগ্যও ছিল না। তার মানে কি তারা বেঁচে গেল? না। この世で狩りに勝る楽しみなどない。 একটা পিওর ফ্লেমের ওয়েভ সেই মানুষটার পাশ দিয়ে গেল এবং সকল কিছুকে ছায়ে পরিণত করলো। এইটা কোনো অর্ডিনারি ওয়েপেন না, এটা কোনো মলেটভ ককটেল বা ট্যাঙ্কের ফায়ার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। এইটা কোনো আরবান ওয়েপেন থেকেও বেশি পাওয়ারফুল ছিল, কোনো নিউক্লিয়ার ব্লাস্টের মতো। আত্মনাথের হৃদয় বিতরক শব্দ এই ব্যাটেলফিল্ডে প্রতিধ্বনিত হচ্ছিল, যা এখন আগুনের সমুদ্রে পরিণত হয়েছে। সৈন্যরা হঠাৎ আগুনের বিস্ফোরণের মধ্যে পড়ে যায় এবং সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, কিন্তু তাদের আত্মার ঘৃণাভরা চিৎকার এখনও এই রাতের অন্ধকারে ছিল। এটা ছিল দ্য সেম ফিনোমেনা যেটা কিছুক্ষণ আগে শ্রাইবার তৈরি করেছিল। そして弱すぎ所詮の劣等の魂。 মেয়েটি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ছিল তা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না। তার কণ্ঠ ছিল কঠিন এবং আনন্দহীন। তার মুখ ছিল ডিপ ক্রিমসন। তার দুলতে থাকা চুল ছিল তাজা রক্ত এবং হেলফায়ারের মতো। তার মুখের মধ্যে এক ধরনের ক্যালকুলেটিভ বিউটি ছিল এবং তার মুখের বাম দিকে একটি পোড়া দাগ ছিল, যেন সৌন্দর্য এবং বিকৃতির এক অশুভ মিলন। তুমি কি আমাকে কিছু বলবা হিরো? তোমাকে দেখে খুশি মনে হচ্ছে না। মেয়েটি পেছনে থাকা ব্যক্তিকে সেই প্রশ্নটি করলো, কিন্তু কোনো উত্তর এলো না। ওয়েল, তোমার যা ইচ্ছা তাই করো। তোমার যোদ্ধার অনার বা হোয়াটএভার তুমি এটাকে যাই বলো না কেন, এটা নিয়ে আমি কেয়ার করি না। তবে এটা যদি তোমাকে খুশি করে তবে তা বজায় রাখো। এই জায়গার উপর সোভিয়েতদের আধিপত্য অবশ্যই থাকতে হবে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট অতিভোগ এবং নিষ্ক্রিয়তা সমান পর্যায়ের পাপ, তবে আমার আর কিছু বলার নেই। অথবা সম্ভবত তুমি নিজেকে হোল্ড ব্যাক করছো, যেহেতু তুমি জানো যে তোমার পথে থাকা সকল কিছু ধ্বংস করা না পর্যন্ত তুমি থামবে না। যদি বিষয়টি সত্যি হয় তবে আমি তোমার সাথে সহমর্মিতা প্রকাশ করতে পারি। তার কথা শুনে কেউ যদি তাকে উন্মাদ মনে করে তো তাকে দোষ দেওয়া যাবে না, কারণ কোনো সুস্থ মানুষ এভাবে বলবে না যে সে বার্লিন ঘিরে থাকা সকল রেড আর্মিকে ধ্বংস করে দিবে। মিথ্যা প্রচারকারী এবং মূর্খ স্বপ্নদ্রষ্টাদের বাকি অংশ শীঘ্রই তার সাথে যোগ দিবে। এই শহরের পতন ঘটবে, সাথে নিয়ে যাবে অসংখ্য ধর্মভাই এবং নাগরিকদের। অর্ক অফ দ্য কভেনেন্ট এর পরীক্ষামূলক সৃষ্টির জন্য এটি একটি উপযুক্ত বলিদান। 10 জন দেশীদের জীবন 10 লক্ষ শত্রুর জীবনের চেয়েও বেশি ভারী এবং বেশি অর্থ বহন করে। এটাই হচ্ছে মানুষের প্রকৃতি।
সম্ভবত এই জ্ঞান পাওয়ার পর তুমি খুব দ্বিধাগ্রস্ত বোধ করছো। ঠিক আছে, সময় নাও। যন্ত্রণাও বলিদানের অন্য একটি রূপ। তখন সেই লোকটি বলে, মার্কিউরিস কোথায়? কি তার সাথে তোমার কি কাজ? লোকটি কোনো অ্যান্সার দিল না। মেয়েটি তার দিকে তাকালো, তার দৃষ্টি সন্দেহে ভারী। আবার উত্তর দিতে অস্বীকার করছো। আমি জানি ওরা বলে পুরুষদের সংযত থাকা উচিত, কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো। নিশ্চয় তুমি ওই দানবটার সাথে লড়াই করার পরিকল্পনা করছো না। আমি তোমাকে এখনই বলছি, এই ধারণা ছেড়ে দাও। এটা ননসেন্স। কিছুই তাকে মারতে পারবে না। এছাড়া সে আমাদের সুপিরিয়র, আমাদের লিডারের একজন সোয়ার্ন ফ্রেন্ড। তোমার অন্তরে যদি রিবেল করার কোনো ধারণা থাকে, আমি তোমাকে অ্যাডভাইস করতেছি এই জিনিসটা এখনই ভুলে যাও। আমার কাছে এরকম কোনো অ্যাম্বিশন নেই। সেই লোকটি বলে, আমাদের অবসিডিয়ান রাউন্ড টেবলের দুইজন লিডার ভাইয়ের মতো, সুতরাং তার অবস্থা স্পষ্ট হওয়া উচিত। ওইদিকে ভালো করে দেখো। ইতিমধ্যে বার্নিলের আকাশ রক্ত এবং আগুনে কলঙ্কিত। রাজধানীর ধ্বংসযজ্ঞের মধ্য দিয়েও গড়ে উঠছিল একটি বিরাট স্বস্তিকা। একজন তার কেন্দ্রের উঁচু টাওয়ারের শিখরে দাঁড়িয়েছিল। অ্যাটেনশন বার্নিলের পুরুষ এবং নারীরা, আমাদের গ্রেট লর্ড মোনাক অফ ডিস্ট্রাকশন আপনাদেরকে তার বার্তা দিয়ে ধন্য করেছে। নীরবতার সাথে তার বাণী শুনো। তার কণ্ঠ বার্নিলে সকল জীবিত মানুষের কানের ধারে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন এটা কোনো ধরনের সরসরি। তখনই সকল সৈন্য তাদের যুদ্ধ থামিয়ে দেয়। সকল শিশু তার অশ্রু মুছে ফেলে এবং সকল প্রবীণ তাদের পলায়ন বন্ধ করে দেয়। শহরের প্রতিটি আত্মা যেন আকাশের দিকে তাকিয়েছিল। দ্য বার্লিন হিমেল। ঠিক যেই দিন হাজার বছরের রাজত্ব ধুলায় মিশে গেল, হেভেন থেকে নেমে এলো এক ধ্বংসাত্মক জলজলে শয়তান। তার চুল ভাসমান কেশরের মতন সোনালি রঙের, তার গেজ সমানভাবে সোনালি। ব্রিলিয়েন্স যেটা ক্রিয়েশন ইটসেলফকে সারপাস করে। একটা বিইং যার এই হিউম্যান রেলামে এক্সিস্ট করা উচিত নয়। মোহনীয় আলোর দূত। তার পাশে এক ব্যক্তি ছিল যে অন্ধকারে পেঁচিয়ে রয়েছে। সে সন্ন্যাসীদের মতন সাদামাটা পোশাক পরেছিল এবং তার বয়স বোঝা অসম্ভব ছিল। এইং টু হিজ ইয়াং। তারা দুইজন এমন একটা লেভেলে এক্সিস্ট করত যা নিচে থেকে তাকানো সবার থেকেও অনেক দূরে ছিল। তারা ছিল মনস্টার, যাদের দেখে মনস্টাররাও ভয় পেত। লঙ্গিনাস অবসিডিয়ান রাউন্ড টেবলের সদস্য নং 1 থেকে 13, তাদের লিডার এবং ভয়েস কমান্ডার। সে বার্লিনের দিকে তাকালো, না এই এন্টায়ার ওয়ার্ল্ডের দিকে। এই এন্টায়ার ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে সে তার স্পিচ শুরু করলো। কি হবে যদি আমি তোমাকে বলি তোমার এন্টায়ার লাইফ অলরেডি ভাগ্য দ্বারা ডিসাইড হয়ে গেছে? বিজয়ীরা জন্মগ্রহণ করেছে গৌরবের জন্য, আর পরাজিতরা বেঁচে থাকে কেবল সার্ভ করার জন্য। আপনি আপনার জীবন সেইভাবেই অতিবাহিত করেন যেভাবে তা আগে থেকেই নির্ধারিত ছিল। সবসময় একই পরিণতির দিকেই এগিয়ে যান। যা ঘটেছে তা সত্ত্বেও কোনো পরিবর্তন ঘটাতে পারে না। আমি যদি বলি এই ইউনিভার্স এমনই একটি নিষ্ঠুর ফ্যাব্রিক দিয়ে তৈরি, যদি এটাই সত্যি হয় তবে কঠোর পরিশ্রম অলসতার মতন অর্থহীন, স্বপ্ন এবং প্রার্থনা একইভাবে মূল্যহীন। আমি যদি আপনাকে বলি যে দেবতাদের করুণা, সেই সাথে হেভেনের ক্রোধ কোটি কোটি বছর আগেই পাথরে খোদাই করা হয়েছিল। আপনারা সবাই যাদের শয়তানের বংশধর হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা জন্মেছিল কেবল ধ্বংস হওয়ার জন্য, পদতলিত হওয়ার জন্য, লাঞ্ছিত হওয়ার জন্য এবং কোনো পাপ না করেও নিহত ও নিশ্চিহ্ন হওয়ার জন্য। এর বেশি কিছু নয়, কমও কিছু নয়। এই সার্কেলের প্রকৃতি এমন। এই অভিশপ্ত বন্দিশালা, এই জঘন্য নিয়ম। মৃত্যু কোনো মুক্তি দেয় না, বরং পুনর্জীবন ঘটে। আরেকটি চক্র, আরেকটি নতুন শুরু। আপনার পরাজয়, ক্ষতি এবং চরম যন্ত্রণার শুরু। এবং তাই আপনি ইটার্নাল সাফারিং এবং ডিফিট ছাড়া আর কিছুই জানতে পারেন না, কারণ আপনি সেই নিয়তি বহন করার জন্য জন্মগ্রহণ করেছেন। আপনার জন্য এর বাইরে অন্য কোনো পরিণাম নেই। আপনি কি একে ক্ষোভজনক মনে করেন না? ডু ইউ নট উইশ টু টার্ন দ্য ডেভিল? বার্লিনে বসবাসকারী
প্রতিটি আত্মার কাছে এই মানুষটির বাণী পৌঁছে গেল। তাদের জন্য শুধু অপেক্ষা করছে ইটার্নাল সাফারিং এবং ইটার্নাল ডিফিট। বার্নিলের মানুষ তার দাবিকে অস্বীকার করতে পারল না। এই লোকটি একটি সুপারন্যাচুরাল ক্রিজমাকে প্রসেস করে। চরম পরিস্থিতিকে কাজে লাগিয়ে অন্যদের ইচ্ছাশক্তিকে ম্যানিপুলেট করা মোটেও সহজ কিছু নয়। তার কণ্ঠে একটি জাদুকরী গুণ ছিল যা শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করতে পারত। এর সেরা তুলনা ছিল এজ অফ লেজেন্ড এর ড্র্যাগনের চিৎকারের মতো, একটি কণ্ঠ যা কোনো মোর্টালকে ফাঁদে ফেলতে ব্যর্থ হবে না, এবং যার কাছে এই কণ্ঠ ছিল সে নিশ্চয়ই কোনো মোর্টাল ছিল না। দ্য গোল্ডেন বিস্ট, দ্য ব্ল্যাক প্রিন্স, মোহনীয় আলোর দূত, দ্য মোনাক অফ ডিস্ট্রাকশন। যদি তুমি সহমত পোষণ করো তাহলে ফাইট করো। যদি তুমি তোমার এই মিজারেবল লাইফকে ওভারকাম করতে চাও তাহলে তোমার সোলকে অফার করো। যদি তুমি পরাজিতদের কলঙ্ক ধুয়ে ফেলতে চাও, কলমটি ধরো এবং তোমার রক্ত দিয়ে চুক্তিটি স্বাক্ষর করো। দ্য গোল্ডেন মোনাক পৃথিবীতে থাকা তুচ্ছ বিইংদের দিকে তাকিয়ে একটি প্রশ্ন করলেন, তুমি কি ডিজায়ার করো? অ্যান্সার ছিল একেবারেই স্পষ্ট, গ্র্যান্ডাস ভিক্টোরি, আই আন্ডারস্ট্যান্ড। লোকটির গভীর সুন্দর মুখের উপর একটি ফাটল দেখা গেল। ডক্টর ফাউস্টের কথা মনে করে তার মুখের ভাব সত্যিকারে হাসি এবং কদাকার বিদ্রুপের একটি অদ্ভুত ভারসাম্য প্রকাশ করেছিল। সেই দানবটির নাম যেন আত্মার বিনিময়ে মানুষের সকল ইচ্ছা পূরণ করতে পারত। যদি তুমি এটাই ডিজায়ার করো তাহলে আমার সৈন্যদলে যুক্ত হও। তার মুখ থেকে যখনই এক কথা বের হলো তখন একটি অকল্পনীয় জিনিস ঘটল। হাতে বন্দুক বহনকারী সকলেই সেটাকে নিজের মুখে ধরল। যাদের কাছে ছুরি ছিল তারা সেটা দিয়ে নিজের বুকে আঘাত করল। যাদের ধারে কোনো অস্ত্র ছিল না তারা নিজেদের নিক্ষেপ করল চারপাশের হেলফায়ারে। শত, হাজার, 10,000 মানুষ দ্রুততার সাথে মৃত্যুর দিকে ছুটে গেল এবং তাদের আত্মা গোল্ডেন মোনাকে শোষিত হচ্ছিল। এটি ছিল একটি গণহত্যা যা পুরো রাজধানীকে গ্রাস করেছিল। এটা সম্ভবত প্রথমবার ছিল না, সে অতীতে কাউন্টলেস সোলকে কনজিউম করেছে। তাহলে এটি কি ছিল তার টাস্ক কমপ্লিট করার জন্য ফাইনাল রিচুয়াল? একটি বিশাল বলিদান, সৈন্য এবং দেশবাসীর রক্তে রঞ্জিত, যারা তাকে প্রাণকর্তা হিসেবে দেখেছিল, পরিত্রাণ ভিক্ষা করেছিল। তার সমস্ত ভয়াবহতা, তার সমস্ত নিষ্ঠুরতা, তার সমস্ত সন্ত্রাস, এটি ছিল 美しい。まさに悲劇。あなたを慕い、あなたが守るべき者たちがあなたのせいで死んでいく。あなたはそれを嘆き、喜び、自らの力へと変えるだろう。কি মর্মান্তিক! যেই নাগরিকরা আপনাকে পূজা করত, যাদেরকে আপনার রক্ষা করা উচিত, তারাই আপনার হাতে তাদের শেষ দেখেছে, এবং আপনি সকল কিছু দেখেছেন শোকের সাথে, উল্লাসের সাথে, তাদের এসেন্সকে পান করে, যাতে আপনি আরও উচ্চতায় পৌঁছাতে পারেন। আমার প্রিয় বন্ধু, দ্য অন অ্যান্ড অনলি বিস্ট, যাকে আমার জীবনের হাস্যকর নাটকে একমাত্র সম্মানের যোগ্য বলে মনে করি। অ্যালাউ মি এ কোশ্চেন, তুমি কিভাবে প্রসিড করবে? এই কথাগুলো রেইনহার্ডের পাশে যে মিস্টিরিয়াস ব্যক্তি ছিল সে বলছিল, তুমি কি ডিজায়ার করো? একটি বোকামির প্রশ্ন। টু ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সেন্ড দ্য ল, যেটা এই ইউনিভার্সকে গভর্ন করে। তুমি সেই না যে আমাকে এই পথে সেট করেছো? অবশ্যই আমার ব্যক্তিগত আগ্রহের অভাব আছে, আমি এটা বলছি না, রেইনহার্ড বলে। এবং সেটা কি হবে? মিস্টিরিয়াস ব্যক্তি বলে, এটা এই মহাবিশ্বের আর্কিটেক্টের সাথে সম্পর্কিত। রেইনহার্ড বলে, আমি বুঝতে পেরেছি, অন্য কথায় ঈশ্বর অথবা সম্ভবত শয়তান। সেই মিস্টিরিয়াস ব্যক্তি মৃদু হেসে উঠল। এত উৎকৃষ্ট একটি শীর্ষ পাওয়া আমার জন্য আনন্দের বিষয়। মনে হচ্ছে তুমি একমাত্র যে সত্যিকারে ইউইকেটকে বুঝতে পেরেছ। কি চমৎকার! যতবারই আমি এই মুহূর্তকে এক্সপিরিয়েন্স করি না কেন, আমি কখনোই ক্লান্ত হব না। তাই এটিকে পেছনে ফেলে যেতে গিয়ে সামান্য রিগ্রেট অনুভব না করে পারি না। কিন্তু এটাই কি সময়, কার্ল? তাহলে সেই মিস্টিরিয়াস ব্যক্তির নাম হচ্ছে কার্ল, ইনডিড। এবং আমরা সেই নামটিকে পেছনে ফেলে দিব। আমাদের আবারও দেখা হবে, আমি সার্টেন। অর্ধ শতাব্দী যথেষ্ট হবে এই সম্বালার সমাপ্তির যথেষ্ট সময়। আমার প্রতিনিধি সেখানে থাকবে, তোমাদের লোকেদের কাঙ্ক্ষিত বিনোদনের যোগান দিতে তাকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। আজকের রাতের চুক্তি তোমার আত্মাকে অতুলনীয় শক্তিশালী করে তুলেছে। যেহেতু আর্কের পরীক্ষামূলক তৈরির কাজও সফল হয়েছে, তাই ক্রোধের দিন না আসা পর্যন্ত এই প্লেনের বিশেষ কোনো প্রয়োজন নেই। এছাড়া ক্রিস্টোফারের বিষয়টিও আমাদের নিষ্পত্তি করতে হবে। সফলতার জন্য কয়েকজন ভেসেলকে তোমার সাথে অপর প্রান্তে পাঠানো বুদ্ধিমানের কাজ হবে। রেইনহার্ড বলে, শুরু থেকে এটাই আমার ইন্টেনশন ছিল।
আমি সামিয়েল শ্রাইবার এবং বের্লি কিংগেনকে আমার সাথে নিয়ে যাব। তারা দুইজন স্বাভাবিক ভঙ্গিতে কথোপকথন করছিল। পারহাপস দুজন চেস প্লেয়ার যা নিজেদের চাল বিবেচনা করছে, যদিও তাদের নিচে নরকের দৃশ্য প্রসারিত হচ্ছিল। স্পষ্ট ছিল যে কেন এই দুজনকে ভাই হিসেবে দেখা যেত। তারা একটি বিশেষ রকম আত্মসমর্পিত প্রজ্ঞার আভা শেয়ার করে। কেমন যেন তারা এমন একটি উঁচু স্থানে প্রভুত্ব বিস্তার করেছে যা সম্পর্কে লোয়ার বিংরা স্বপ্নেও চিন্তা করতে পারবে না। নো ট্র্যাজেডি, নো কমেডি, নো ক্রিয়েশন আন্ডার দ্য সান কুড মুভ দেম। তাদের হাসি শুধুই উপহাস ছিল না, এবং তাদের কাজগুলো কেবল ফ্রোজেন হার্টের ফলাফল ছিল না, বরং তারা টাইমের দ্বারা ক্ষয়প্রাপ্ত আনক্যানি অরা অফ অ্যান এনশিয়েন্ট সেজ দ্বারা পরিপূর্ণ ছিল। ক্রিমসন মহিলার চোখে আনন্দের অশ্রু ঝরছিল। তার গোল্ডেন কমান্ডার কর্তৃক নির্বাচনের সম্মান জানিয়ে তার লয়ালিটি আগের থেকে আরও বৃদ্ধি পেল। রূপালি চুলের ছেলেটি রিসপন্সড উইথ সাল্ক। সে তার ধ্বংসযজ্ঞ শেষ হওয়ার শোক প্রকাশ করছিল, তবে আপাতত সে মানতে প্রতিজ্ঞা করল। জায়েন্টটি নীরবতায় দাঁড়িয়েছিল, শুধু সেই ছায়ার দিকে মনোযোগ হয়ে। চিন্তা করো না, তোমাদের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। তোমরা যদি আমার দিকে এত জোর দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে না থাকো তবে আমি খুশি হব। সে ছায়ার মতন মানুষটি মৃদুহাস্য। দৈত্যকর মানুষটির কেস দেখে সে আনন্দিত হয়ে পুনরায় তার সোনালী ভাইয়ের দিকে মনোযোগ দিল। এখান থেকেই আমাদের পথ আলাদা হচ্ছে আমার সঙ্গী। আমাদের পুনর্মিলনের সময় যেন আমরা উভয় সফল হই, সেই প্রার্থনাই করি। রেইনার্ড বলে, না, আমি প্রতিজ্ঞা করছি যে কোনো মূল্যেই সফল হব। কেবল দর্শক হয়ে থাকা কোনো ফল বয়ে আনে না। এইটা তোমার এক জঘন্য অভ্যাস, কাল। সত্যি? তাহলে এসো আমরা এটাকে আমাদের প্রতিজ্ঞা হিসেবে গ্রহণ করি। যে টোটেনকফ সাম্রাজ্য এই বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করেছে তা অবশেষে শেষ হয়ে গেল। সত্যি হোক বা না হোক, কিন্তু এটা বলা হয় যে নাজি জার্মানি, যা সেই সময়ের সবথেকে উন্নত প্রযুক্তির কিছু জিনিসের অধিকারী ছিল, ব্ল্যাক ম্যাজিকের রহস্য অনুসন্ধানে পর্দার আড়ালে ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করত। তাদের এই এক্সপেরিমেন্ট থেকে আনা ডিমান্স এবং তাদের সকল অবশেষের কি হলো, তাদের অবস্থান অজানা থাকবে যদি তারা সত্যি এক্সিস্ট করত। উনত্রিশে নভেম্বর 2006, ফুজি ওকিগাহারা, সি অফ ট্রিস। পুরো এলাকাটি ক্রিমসন ফ্লেমে আচ্ছন্ন ছিল। পাশের গুহা থেকে একটি শক্তির প্রবাহ বেরিয়ে এলো যা সকল গাছপালাকে ভেঙে দিচ্ছিল। এটা ফ্যাব্রিক অফ স্পেসের মধ্যে একটি ফাটল। একজন মানুষ সেই গুহা থেকে বেরিয়ে এলো। সে একটি রোসারি এবং কাশক পরেছিল, যা তার পবিত্র ধর্মীয় পরিচয় নির্দেশ করে। তার ঠোঁটের উপর যে স্মাইল ছিল তা কোনো গডের মানুষের কাছ থেকে আশা করা যায়। তবুও এমন একজন মানুষ যে রাতের আধারে আগুনের মধ্যে হাজির হয়, সে কি দ্য সন অফ ডিভাইন হতে পারে? এবং তার সামনে হাঁটু গেড়েছিল একজন তরুণী, যার চুল কালো জেডের মতন। তাকে দেখে বোঝা যাচ্ছে সে এদেশের স্থানীয়। তার ফেস ছিল এক্সপ্রেশনলেস। আমার রুডনেসের কারণে আমাকে ক্ষমা করবেন, ভ্যালেরিয়া ট্রিফা, মহামান্য ডিভাইন ভেসেল এবং লর্ড কমান্ডারের স্থলাভিষিক্ত ব্যক্তি। আমি নিজের ইচ্ছায় আপনাকে এখানে তলব করেছি। আমার কি নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন আছে? সে ব্যক্তি বলে, না, প্রয়োজন নেই। আমার তোমাকে খুব ভালো করে মনে আছে, লিওনার্ড। যখন তুমি লেডি কির্চেইশেনের স্থলাভিষিক্ত হয়েছিলে তখন তুমি কেবল একটি শিশু ছিলে, কিন্তু আমি দেখছি তুমি এখন বেশ সুন্দর এবং শক্তিশালী হয়ে উঠেছ। মেয়েটি বলে, আমি এরকম প্রশংসার যোগ্য নই। কিছু আনপ্লেজেন্ট শব্দ এলাকায় প্রতিধ্বনিত হচ্ছিল। সম্ভবত এটা তাদের সোল ছিল যারা এই জঙ্গলে আত্মহত্যা করেছে। সেই তরুণ মহিলাটি তাদের উপর কোনো নজর দিল না, কিন্তু সে পৃষ্ঠটি তাদের ক্র্যাশ করে নিল। একটি নিন্দনীয় দৃশ্য, সমস্ত ন্যায়ের প্রতি অবমাননা। এটি ঠিক সেই ঘটনার মতন ছিল যা 61 বছর আগে বার্লিনে ঘটেছিল। তার মানে কি এটি সেই রাতের ঘটনার ধারাবাহিকতা? আমরা কি আমাদের পবিত্র ধর্মযুদ্ধ চালিয়ে যাব? এটা একটি ইম্পর্টেন্ট লাইন ছিল। তারা অবশেষে এই ওয়ার্ল্ডের সামনে পরিবেশন করতে যাচ্ছিল সেই সর্বোচ্চ পরিবেশনা, যার প্রস্তুতিতে তারা এত সময় ব্যয় করেছে। তারা তাদের সংগ্রাম যতবার প্রয়োজন হবে ততবার রিপিট করবে। তারা সময়ের সীমা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তারা এই কাজ করার শপথ নিয়েছে, আর তাই তারা এই কাজ সম্পন্ন করতে বাধ্য। এবং সেই রাতে সেই ফরেস্টে যেই লেজিয়ন পৃথিবী ধ্বংসের শপথ নিয়েছিল তা নড়তে শুরু করলো। কেউই তা জানল না।
এবং এখানেই প্রোলগ শেষ হয়। তোমরা জাস্ট ওপেনিং সংটা এনজয় করো। বাই বাই।